তো অন্যান্য জায়গার মতন এখানে খাবলা দিতে আসাতে কি করছে জানেন, হাতের কবজি কেটে ফেলে দিছে ছাত্রলীগের নেতায়। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের চাপাতির কোপে শান্ত ইসলাম নামক যুবদলের এক তার হাতের কবজি পড়ে গেছে। আর ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গতকাল রাত পর্যন্ত, বিকেল থেকে রাত পর্যন্ত টঙ্গী ২৭ এলাকায় এই ঘটনা ঘটেছে। আহত শান্ত স্থানীয় ৫০ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ বলছে যে আপনার ২৭ এলাকায় ৫ আগস্টের আগে ফুটপাতে চাঁদা তুলত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মামুন এবং মুন্না গ্রুপ। ৫ আগস্টের পর যুবদল নেতা প্রিন্স এবং জোয়েল ফুটপাত দখল করতে গেলে মামুন এবং মুন্না গ্রুপ প্রতিরোধ করে। কি করতে গেছে? চাঁদাবাজি করতে গেছে। এই কারণে বলে মুদ্রার এই পিঠ ওই পিঠ, ভালো হবে না এরা। আচ্ছা, এই সময় তাদের মধ্যে সংঘর্ষ হলে ছাত্রলীগের যে নেতা ছিল, মানে তাদের নেতা কর্মীরা চাপাতি চোপাতি দিয়ে মোটামুটি সাইজ করে ফেলছে শান্তকে। এক পর্যায়ে কয় হাতরাই রাখ মনে করে কবজিটারে এক কোপে ২ ফানা করে দিছে। এই সময় যুবদলের আরেক কর্মী বন্ধুকে বাঁচাইতে আইসা নিজেও কয়েকটা কোপ খাইয়া গেছে। আর এই ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের একজনও আহত হয়েছে, বাট তার নাম জানা যায়নি। আমাদের ওসি সাহেব বলছেন, টঙ্গী পশ্চিম থানার ওসি, যে একজনের কবজি কাটার ঘটনা ঘটেছে, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মোটামুটি আমরা আর ৬ মাস লাগবে বিএনপি সম্পর্কে, মানে বিএনপি বলা উচিত না, এই যুবদল ছাত্রদল তাদের কিছু কথিত কর্মী বা সমর্থক, বাট তারা কিন্তু এই দলগুলারই সমর্থক, কেউ কেউ নেতা। এই যে এখন আমরা ছাত্রলীগ কর্মী বললাম না, সেও কিন্তু চান্দাবাজ কর্মী। এদের বিরাট একটা অংশ কিন্তু আওয়ামী লীগে ছিল। এখন বিএনপির মধ্যে একটা বিরাট অংশ এরা মাঠ পর্যায়ে থাকে, এরা চান্দাবাজিতে লিপ্ত হয়ে গেছে। তো এইভাবে ৬ মাস চললে আওয়ামী লীগ যে খারাপ ছিল মানুষ এটা ভুলে যাবে। কেন? মানুষ কি পরিবর্তন কিছু দেখছে যে না, আগে এলাকাটাতে চান্দাবাজি হইতো, এখন হয় না। আগে একজন সিএনজিওয়ালা জিবি দেওয়া লাগতো, এখন লাগে না। আগে আওয়ামী লীগ মানুষের মিথ্যা মামলা দিত, গায়ের জোর দেখাইয়া গুন্ডামি দেখাইতো, এখন দেখায় না। এরকম কি হচ্ছে না? ডাইরেক্ট বলা হচ্ছে মাইরা ফেলবে, ফাটাই ফেলবে, কই গেলি রে গুন্ডারা, এসের তোর বাবারা, মানে আমরা তোদের বড় বাবা। এই খেলাতে মানুষ দেখছে জামাতের উপকার হচ্ছে, ছাত্রদের উপকার হচ্ছে। তবে এগুলা দেখে তারেক জিয়া ক্লান্ত, বারবার কয় বাবা রে প্লিজ তোরা থাম, নমুনাটা ভালো না। কিন্তু কে শুনে কার কথা? সোরাই কি ধর্মের কাহিনী শুনে? এই কারণে বিএনপি চাচ্ছে নির্বাচনটা দিয়ে সরকারটা নিজেদের কন্ট্রোলে নিলে যদি সত্যি সত্যি বিএনপি ভালো রাজনীতি করে, মানে তারেক রহমান থেকে শুরু করে যারা আছেন নীতি নির্ধারক কমিটির, এরা সাইজ হয়ে যাবে। আর যদি আবার তারাও আগের মতন ক্ষমতায় বসার পরে রূপ বদলায় যায়, তাহলে তো বাকিটি ইতিহাস হবে। কখনো আবার একটা ৫ই আগস্ট আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে ইন্টারন্যাশনাল যে কানেক্টিভিটি গুলো আছে, সেগুলোর পর্যাপ্ত ব্যবহার হয়তো তিনি করতে পারছেন না, অথবা ওই রাষ্ট্রগুলো বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার না থাকার কারণে তারা এখানে বিমুখ হচ্ছেন। আপনি যদি দেখেন লাস্ট ৬ মাসে বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ অনেক কমে গেছে। এখন আমাদের এই যে আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন যাবৎ লুটপাট চলছে, দুর্নীতি চলছে, এগুলো অস্বীকার করার সুযোগ নেই ভাই, এগুলা আপনার বলতে হবে। তো অর্থনীতি তলানিতে আছে, ওয়ান কাইন্ড অফ রিজার্ভ খুব বেশি ভালো ব্যালেন্সে নাই। প্রবাসীরা মাঝখান দিয়ে সরকার আসার পরে দেদারসে টাকা টোকা পাঠাচ্ছে, কিন্তু প্রবাসীদের জন্য এই সরকার আসলে ওই রকম কোনো ভূমিকা রাখে নাই। বিমানের দামটাও বেড়ে গেছে টিকেটের, সো পোলাপাইন এখন টাকাও পাঠায় না, বৈদেশিক যে মুদ্রা যাওয়া এটা কমে গেছে। আর বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির কারণে ব্যবসা বাণিজ্যে একটা ধাক্কা আছে। এই সকল কিছুর মধ্যে সরকারের যে মূল মেরুদণ্ড বৈদেশিক সাহায্য বা ঋণ, তো এই দুইটা জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পর একটা ক্লিয়ারেন্স পাইছিলেন, কিন্তু এখন আটকে যাচ্ছেন। একদিকে আমেরিকার যে পরিবর্তিত বিশ্বনীতি, পররাষ্ট্রনীতি, এটার সাথে ইউরোপের একটা দ্বন্দ্ব। ইউরোপও আস্তে আস্তে, যেমন বাংলাদেশে অনেক, সুইজারল্যান্ড থেকে শুরু করে কয়েকটা রাষ্ট্র অনেক দান অনুদান, এগুলা শত শত কোটি ডলার, কিন্তু কম নাই টাকাগুলা, বিভিন্ন সেক্টরে সরকারের জন্য আসতো, বিভিন্ন প্রোগ্রামে কাজে লাগতো, বাট এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে আইসা এই সরকার ক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের মতন পিছিয়ে গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, মানে IMF, বিশ্ব মোড়লদের এই সংগঠন চলমান 470 কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির
চতুর্থ কিস্তি ছাড়ের প্রস্তাবটা পিছিয়ে গেছে। 3টা কিস্তি সম্ভবত আওয়ামী লীগ সরকার থাকতে পাইছিল, অথবা ইউনূস সরকার আসার পর একটা পাইছিলেন। আর এখন যেটা চতুর্থ ধাপ, যেটা এটা কিন্তু এখন ক্লিয়ার হচ্ছে না। শীঘ্রই আর এই অর্থ সহায়তা পাবে না বাংলাদেশ সরকার। অপেক্ষা করতে হবে আরো অন্তত 3 মাস, অর্থাৎ আগামী জুনে আমরা যে পঞ্চম কিস্তি পাওয়ার কথা ছিল, 3 মাস পর পর সম্ভবত একটা কিস্তি দেয়, তখন একসাথে চতুর্থ এবং পঞ্চম 2টা কিস্তি যেন একসাথে ছাড় দেয়, এই বিষয়ে আলোচনা হবে IMF এর নির্বাহী পরিষদের বৈঠকে। গতকালকে আমাদের জেলা প্রশাসক সম্মেলনের 2য় দিনে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনে আমাদের যিনি অর্থ উপদেষ্টা আছেন সালাউদ্দিন আহমেদ, তিনি একথা বলছেন যে 5ই ফেব্রুয়ারি IMF এর নির্বাহী পরিষদের বৈঠকে বাংলাদেশের জন্য ঋণের চতুর্থ কিস্তি হিসাবে 64 কোটি 50 লাখ ডলার সহায়তার প্রস্তাব ওঠার কথা থাকলেও তা পিছিয়ে গেছে আগামী 12 মার্চ। এখন জানা গেল এই তারিখেও সেই প্রস্তাব উঠছে না। তিনি বলছেন যে জুনে 2 কিস্তি অর্থ ছাড়ের প্রস্তাব একসঙ্গে উঠবে। 4 নাম্বার দিছে না, 5 নাম্বার 2টা একসাথে দিবে মনে হচ্ছে, জীবনেও দিবে না। তো তিনি বলছেন আপনারা ভাবছেন যে ভিক্ষা করে টাকা পয়সা নিয়ে আসি, আসলে অনেক শর্ত মেনে এবং আমাদের নিজস্ব তাগিদে অর্থ আনতে হয়। আর এখন আমাদের সামষ্টিক অর্থনীতি ভালো চলতে হিসাবে আর্থিক প্রবাসী ইতিবাচক। আর সরকার মনে করছে যে এই বৈদেশিক সাহায্যটা ওইভাবে না আসলেও চলবে, মানে মোটামুটি দেশের ইন্টারনাল যেই ইনকাম সোর্স, রাজস্ব, এগুলা থেকে সম্ভবত কিছুটা পজিটিভ সামনের দিকে নিবে। তো তিনি বলছেন আমরা আশাবাদী যে আগামী জুন মাসে 2টা একসাথে কি বলা যায়, মানে ছাড়ের বিষয় আছে। আমরা যদি দেখি সর্বশেষ আপনার আমরা IMF থেকে যে টাকাটা পাইছি, এটা হচ্ছে গত 2023-2024 সম্ভবত আমরা কোনো টাকা পাই নাই। গত জুনে আসছিল 3য় কিস্তির 115 কোটি ডলার আওয়ামী লীগ সরকারের আমলে। আর এই জুনের পরে কিস্তিগুলা এখন আপাতত বন্ধ আছে। তো এটা সামষ্টিক অর্থনীতিকে একটা ধাক্কা দিচ্ছে, বিশেষ করে বৈদেশিক বিনিয়োগ অনেক কমে যাচ্ছে। ইলন মাস্ক তিনি স্টারলিংক আনবেন বা আরো বৈদেশিক কোম্পানিগুলোকে, ডক্টর ইউনূসও বিশ্ব যে প্রোগ্রামগুলো আছে আপনি দেখবেন ইউনূস সরকার যেগুলো ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আছে সবগুলোতে তিনি যান, তিনি সেখানে আলোচনা করেন, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন। বাট বাংলাদেশের ইন্টারনাল যে পরিস্থিতিটা, এখানে মানুষ বিনিয়োগ করতে ভয় পায়। আমরা বাংলাদেশের মানুষই তো ভয় পাই ভাই। কোন সময় একটা আন্দোলন হবে, কোন সময় ভাঙচুর হবে, পুইরা দেওয়া যাবে, সরকার বিবৃতি দিবে, কিন্তু যার টাকা পয়সা ইনভেস্ট হয়েছে তাদের রাস্তায় পুরো মরে যাবে। এই পরিস্থিতিটা শান্ত না হলে আপনার এখানে বৈদেশিক বিনিয়োগ আসবে না। আরেকদিকে জামাত মহা বিক্ষোভের ডাক দিচ্ছেন, বা কি বলেছে, দেশব্যাপী একটা বিশাল বিক্ষোভ কর্মসূচি তারা আজকে পালন করতে যাচ্ছে। ঘটনা কি, তারা তো ইউনূস সরকারেরই সাপোর্টের একটা সবচেয়ে বড় অংশ বিএনপির তুলনায়। কারণ ইউনূস সরকার যে সংস্কার করতে চাচ্ছেন, জামাত মোটামুটি খোলাখুলি বলে দিচ্ছে নির্বাচনের আগে তারা সংস্কার চায়। প্রয়োজনীয় সংস্কার নির্বাচনমুখী যেগুলো, এগুলো করতে হবে, তারপর নির্বাচন। আবার আমরা দেখছি সমন্বয়কদের সাথে তাদের যে মাঝখানে একটু কথাবার্তার বিভিন্ন ইস্যু আসলো, এরপরই আজকে হঠাৎ করে জামাতের যে দেশব্যাপী বিক্ষোভ ডাক দিছে। এখন বিক্ষোভ সমাবেশ না, কি নিয়ে বিক্ষোভ, ইউনূস সরকারের উপর তারা কি নিয়ে বিরক্ত, তারা কি চাচ্ছে, আসুন দেখি মূল ঘটনা কোথায়। বরাবর শান্ত স্বভাবে থাকা জামাত ইসলাম যখন হঠাৎ করে বিক্ষোভের ডাক দিছে, জনমনে প্রশ্ন যে আসলে ঘটনাটা কি। সরকারের প্রধান স্টেক হোল্ডার হিসাবে পেছনে বাহিরে আন্দোলনকে মেটিকুলাসলি যারা ডিজাইন করেছেন, তারা কেন এই সরকারকে এখন বিব্রত করতে চাচ্ছেন। জামাতের বক্তব্য হচ্ছে আপনার বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামের মুক্তির দাবিতে অবিলম্বে ওনাকে মুক্তি দিতে হবে, এই দাবিতে সারা দেশব্যাপী আপনার বিক্ষোভের এবং সমাবেশের ডাক দিয়েছে এবং মিছিলের ডাক দিয়েছে জামাত ইসলাম। একজন নেতার মুক্তির জন্য সারা বাংলাদেশে তারা আজকে বিক্ষোভের ডাক দিয়েছে। কারণ তারা হয়তো ভাবতেছে যে ভাই বিএনপির ফাঁসির আসামি বের হয়ে গেল, ছিল না যে আমাদের ব্লুটুথ কাকু, লুৎফুজ্জামান বাবর কাকু অথবা স্পাইক বাবর কাকু, তিনি ফাঁসি থেকে রেহাই পেয়ে বের হয়ে গেলেন, বিএনপির বহুত নেতা বের হয়ে গেল, আমাদের জামাতের এত বড় পদবিতে থাকা একজন নেতা, তার কেন মুক্তি হচ্ছে না, এটা তাদের প্রশ্ন। আর এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলকে সফল করতে
দলটির পক্ষ থেকে নেতাকর্মী সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন গোলাম মিয়া পরোয়ার, যিনি সেক্রেটারি জেনারেল হিসেবে এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন। তিনি বলছেন যে আপনার এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঢাকা মহানগরী সহ দেশের সকল মহানগরী, সকল জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হবে। আর আজকে বিকাল 4টায় পল্টন মোড়ে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আয়োজিত একটা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল বের হবে, যেটার নেতৃত্ব দিবেন খোদ আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলছেন যে সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম 13 বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক আছেন। তার মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে জামাতকে যখন তারা মেটিকুলাসলি মানে প্যাকেট করতে চাইছে, সম্ভবত প্রথম দিকে তিনি আটক হয়ে গেছেন এবং বলা হচ্ছে যে তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে। এটা চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করতে পারি, কারণ আওয়ামী লীগ সরকার এগুলা করছে, এটা করতে কোনো ভুল নাই। তো বলছে যে তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়েছেন, তাকে ন্যূনতম চিকিৎসা সেবা দেওয়া হয়নি তখন। তো জামাত বলছে দেশবাসী আশা করছিল যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে তাৎক্ষণিকভাবে এই জামাতের নেতা তিনি মুক্তি লাভ করবেন, কিন্তু ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পর 6 মাস 9 দিন চলে গেলেও আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। আর এখন ফেসিবাদ মুক্ত বাংলাদেশে তাকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত এবং হতবাক। এমন পরিস্থিতিতে তার মুক্তির দাবিতে সারা বাংলাদেশে জামাতের নেতাকর্মীরা মাঠে নামবেন। জামাতের অনেক সমালোচনার মধ্যে একটা পজিটিভ কি জানেন, আমি কিন্তু জামাতের মোটামুটি ভালোই রিসার্চ করি, বা পরিচিত অনেকে আছেন যারা জামাতের রোকন বন্ধু, ইভেন জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়েও আছেন, পরিচিত আছেন অনেক মানুষ। একটা পজিটিভ দিক হচ্ছে কি, ধরেন তাদের একটা কর্মীর যদি আপনি হাত দেন বা একটা কর্মী যদি দলের জন্য জেলে যায়, মাইর খায়, যে কোনো সিচুয়েশনে পরে মারা যায়, এই পরিবারটার টোটাল দায়িত্ব জামাত নিজের হাতে তুলে নেয়। তাদের ভরণ পোষণ, পড়াশোনার দায়িত্ব, ইভেন ভবিষ্যতে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া। জামাতের মধ্যে আরো মজার জিনিস আছে যেগুলো নিয়ে অনেকে সমালোচনা করে, কিন্তু আমাদের বিএনপি, আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলোতে এটা নাই, যে তারা যা ইনকাম করে এটা থেকে একটা নির্দিষ্ট অংশ প্রতি মাসে দলের ফান্ডে দেয়। কেন দেয়? ওই যে এখন ধরেন এই যে জামাতের যিনি নেতা আছেন, তিনি হয়তো ধনাঢ্য কিনা আমি জানি না, বাট যদি তিনি ধনাঢ্য নাও হন, আবার ধনাঢ্য হন, দল তার আইনি বিষয়গুলা, তার পারিবারিক বিষয়গুলা যদি অর্থনৈতিকভাবে দুর্বল হয় তারা দেখে, খাওয়ায়। আমাদের অন্য দলগুলোর মধ্যে এগুলো নাই। এখন একজন নেতার জন্য সারা দেশে যেভাবে আসছেন, তিনি এমন না যে দলটির একদম প্রধান এই সেই, আমি ওনাকে ওইভাবে চিনিও না, সত্যি কথা যেটা। 13 বছর তিনি জেলে আছেন, একজন ক্যারেক্টার। তো তার জন্য এই যে জামাতের টোটাল একটা আয়োজন মেকানিজম, এই কারণে জামাত টিকা আছে মাঠে। সমালোচনা আছে, বাট জামাতের অনেক পজিটিভ জিনিস আছে। দলীয় সাংগঠনিক যে কার্যক্রম, আমি মাঝে মাঝে বলি যে সংগঠন কিভাবে চালাইতে হয়, নেতা কর্মীদের কিভাবে ম্যানেজ করতে হয়, ট্যাকেল করতে হয়, আস্থার জায়গায় তৈরি করতে হয়, মানুষের কাছে নেতা কর্মীদের কিভাবে পজিটিভলি ভাইব করতে হয়, সেইটা জামাত থেকে দেখা শিখানোর বিষয়। হ্যাঁ, যারা মুরব্বীরা আছেন 71 ইস্যু, এগুলোতে তাদের বিতর্কের শেষ নাই। রাজাকার ছিল, এটা সত্য। গালি বলেন আর অ্যাওয়ার্ড বলেন, ওই সময় জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন 100% ছিল। বাট এই যে রাইট নাও এত বিতর্কের পরে জামাত মানুষের কাছে একটা সমর্থন পাচ্ছে, পোলাপাইন কানেক্টেড হচ্ছে, শুধুমাত্র